এনামল শুরু করবো নাকি? হ্যাঁ স্যার, শুরু করে দেওয়া যায়। সময় হয়ে যাচ্ছে, 40 বার। আমরা আজকে তাহলে শুরু করব তৎসম স্বরসন্ধি। দেখো, আহ নিয়মটা তুমি পড়ে অর্থাৎ সংজ্ঞাটা পড়েও তুমি মুখস্থ রাখতে পারো, আবার বিশ্লেষণটা থেকে আমরা সেটি দেখতে পারি যে কিভাবে এটা আসলে স্বরসন্ধি হচ্ছে। স্বরসন্ধি হচ্ছে তখন যখন স্বর ধ্বনি এবং স্বরধ্বনি, হ্যাঁ, দুটো যখন মিলবে। অর্থাৎ আমরা বলছি যে যোগ চিহ্নের এ পাশে ও পাশে উভয় পাশে যদি স্বরধ্বনি থাকে, যেমন দেখো এখানে এই যে রত্ন আর আকর, আমরা রত্ন, এই যে এইটা কিন্তু তয় ন ফলা। অনেক সময় শিক্ষার্থীদের দেখা যায় যে ওরা তয় ন ফলা লিখতে ম ফলা লেখে আর ম ফলা লিখতে ন ফলা লেখে। এমন ঘটনা কিন্তু দেখা যায়। যেমন আত্মা লিখতে যে আমরা অনেক শিক্ষার্থীদের লিখতে দেখি এরকম লিখতে, এটি কিন্তু হলো না। একটু মনোযোগ দিয়ে সেটি মাথায় রাখতে হবে যে ন যখন হবে তখন নিচে থাকবে আর ম যখন হবে তখন উপরে যাবে। এখানে এই তয় ন, এটাকে ভাঙলে কি হয় যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণের দিক থেকে বলতে পারবে না? দেখো তো, তয় ন কে ভাঙলে হয় ত এবং ন, তাই না? ত হস যোগ ন। দেখো, এর সাথে এই যে যে নটা, এই নয়ের সাথে তুমি একটা ধ্বনি উচ্চারণ করছো, খেয়াল করো, একটা অ আছে, রত্ন। ওই যে নয়ের সাথে একটা অ আছে, তাহলে ওই অ এবং এই আ, যোগ চিহ্নের পরের আ, আমরা তাহলে কি কি পাচ্ছি? যোগের আগে একটা পাচ্ছি অ। এই অ কে বলা হয়েছে নীলিন অ। নীলিন অ কেন বলা হয় কেউ বলতে পারবে? আমরা ধ্বনি তত্ত্বের ওই আলোচনা এটা করেছিলাম। কেউ কি বলতে পারবা কেন নীলিন অ বলা হয়? এই অটার কোনো কার চিহ্ন নেই। আচ্ছা, কার কয়টি ও একটু মনে করো তো। তোমরা যদি মনে করতে না পারো তাহলে কিন্তু পড়া হচ্ছে না, আমাকে আমার সাথে কথা বলতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, কথা বুঝছো? 10টি স্যার। 10টি স্যার। হ্যাঁ, 10টি। কেউ কেউ একটু কথা বলো, কথা না বললে ধরো একা একা কথা বললে সুন্দর লাগে না নিজের কাছে, বেশ একটা। আমি যখন আমার সিস্টেমটাই হচ্ছে কোশ্চেন গ্রিড সিস্টেম বলে এই পদ্ধতিটাকে। আমি যে পদ্ধতিতে সাধারণত তোমাদের লেকচারটা দিই, আমার লেকচারটার ভিতরে দুটো পদ্ধতি থাকে, একটা হচ্ছে কোশ্চেন গ্রিড সিস্টেম আর একটা হচ্ছে আরোহী পদ্ধতি। অর্থাৎ আমি লিখিত যে নিয়ম থাকে সেটা বলা অপেক্ষা যে উদাহরণ থাকে সেখান থেকে বিশ্লেষণের মাধ্যমে তোমার ওই লিখিত নিয়মটা তোমার কাছে যেন স্পষ্ট হয়ে যায় এবং তুমি যেন পরে একাই ওই নিয়মটাই বলতে পারো, কথা বলছো? অতএব তোমাকে কিন্তু আমার সাথে একটু মানে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক হতে হবে যেটা। তাহলে দেখো, আমরা শুরুতে অ পাচ্ছি, পরে আ পাচ্ছি। তাহলে এই অ নীলিন, আর এই আটা কিন্তু নীলিন নয়। এই কারণে লেখা দেখো মিশ্রিত অ লেখা, খেয়াল করছো? কিংবা আকারের পরে মিশ্রিত অ কিংবা আকার, অর্থাৎ এখানে কিন্তু এরকম হতে পারতো, এই যে বিদ্যা, যখন আমরা বিদ্যা বলি তখন কি হয়? আকার থাকে। আর এ পাশে যদি আমরা আলয় নিই, দেখো যোগের পরে কিন্তু কখনোই কার থাকবে না। কেন কার থাকবে না যোগের পরে কেউ বলতে পারো? তাহলে আমি বুঝবো তোমাদের ভিতর থেকে ফ্রিলি চিন্তা ভাবনা মাথায় রাখছো যে তোমরা ঠিক করো। যোগ চিহ্নের পরে এমনি আকার কার চিহ্ন কেন থাকবে না? কখনোই থাকতে পারবে না কার চিহ্ন, কেন?
কখনোই থাকতে পারবে না। কেউ বলতে পারবা? আর বলতে না পারলে অন্তত এটুকু বলতে হয় যে স্যার এটা আসলে বুঝতে পারছি না। একজন কথা বললে বুঝি যে তোমরা আমার সাথে আছো, নাহলে মনে হয় যে তোমাদের মনে হয় সবকিছু অফ হয়ে গেল। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি না আর কি। বুঝতে পারছো না। দেখো, কার চিহ্ন তুমি এটা জানো, সব সময়ই সেটা সকল ব্যঞ্জনের পরে উচ্চারিত হয়। তার যোগের পরে কার চিহ্ন থাকার কোনো দরকার আছে? ব্যঞ্জন না থেকে কার চিহ্নের ধারক কে? দেখো, এই কথাটা তোমাদের ধ্বনিতত্ত্বের আলোচনার সময় বলেছিলাম যে যেমন কোনো ব্যঞ্জনই স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, ঠিক তেমন কোনো কার চিহ্নই ব্যঞ্জন ধ্বনি ছাড়া চলতে পারে না। এই কথাটা কিন্তু কোথাও বলা হয় নাই, আমি পরের যে কথাটা বলছি। এই কথাটা ব্যাকরণের কোনো জায়গায় কেউ কোনোদিন স্বীকার করেনি যে কোনো কার চিহ্নেরই ব্যঞ্জন ধ্বনি ছাড়া চলার ক্ষমতা নেই। তেমন ভাবে কোনো ফলারও ব্যঞ্জন ধ্বনি ছাড়া চলার ক্ষমতা নেই, কারণ সংক্ষিপ্ত রূপ তো আর ব্যবহৃত হয় না একা, না? এই ব্যাপারটা আমরা বুঝলাম। কিন্তু আমি এখানে দেখাতে চাচ্ছি ব্যঞ্জন যেমন স্বরের উপর নির্ভরশীল, স্বরও তেমন ব্যঞ্জনের উপর নির্ভরশীল, তাই ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম এই লেখাটা, এই যে যেভাবে লিখেছি খেয়াল করো, মিশ্রিত অ কিংবা আকারের পর অ কিংবা আ থাকলে এইরকম ভাষায় তোমার কোনো ব্যাকরণ বইয়ে লেখা নাই। আমি এই যে যেটুকু ভাষা লিখেছি, এর বাইরে যা জুড়ে লেখা আছে সবই ভুল এবং অশুদ্ধ। সেটাকে কেবল এইটুক ভুলে কি হবে এই কথা বলেই বাঁচিয়ে নেওয়া যায়। ওখানে লেখা আছে দেখো, যে অকার কিংবা আকারের পর সম্ভব অ কি করে কখনো কার হতে পারে? অ কি কখনো কার চিহ্ন হতে পারে? স্যার, তোমরা ফর্সকে তোমরা অনেকে এমন এই ব্যাচের এরা কথা বলতে খুব ভয় পায়, এরা আনন্দটা পাচ্ছে না আমার সাথে। অ কখনো কার চিহ্ন হতে পারে না, কারণ অ এর কোনো কার চিহ্ন নাই। অতএব ওই যে নিয়মটায় তারা লিখেছে তারা ভুল লিখেছে। অ কিংবা আকারের পর এটা লিখতে হবে, অকার কিংবা আকারের পর এটা লেখার কোনো সুযোগ নেই। পরে যে বলছে অকার কিংবা আকার থাকলে এখানে কার আসার কোনো সুযোগ নেই, এটা পরিপূর্ণ স্বর আসতে হবে। উভয় মিলে এইবার আর কার ছাড়া কিছু হবে না, উভয় মিলে আকার হবে। আমি তোমাদের এখানে দেখাচ্ছি, রত্নতে অ আছে, আতে আ আছে, উভয় মিলে রত্না হয়েছে। এবার রত্নাকর মানে হচ্ছে সমুদ্র, তুমি সেটি এখান থেকে জানবে। তাহলে আমরা সংক্ষেপে এই নিয়মটাকে লিখতে পারি, মিশ্রিত অ যোগ পরিপূর্ণ আ সমান আকার। আচ্ছা, আকারটা কোথায় যুক্ত হয়েছে খেয়াল করছো? আকারটা কিন্তু পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়, খেয়াল করো যে নয়ের সাথে যুক্ত হয়েছে। এবার এরকম যে শব্দ আছে, আমি তোমাকে যা বলেছি সেটা এখানে বিশ্লেষণ লেখা আছে এই যে এই পর্যন্ত। আর যে শব্দ আছে সেটা দেখো, এক নজরে দেখো। আমি একবার দেখার পরে জিজ্ঞেস করব এটাই কি কি যুক্ত হয়েছে, একটু বলার চেষ্টা করবো। দেখা হয়েছে? তাহলে এইবার এই যে প্রাণাধিক বলো তো কি কি যুক্ত হয়েছে এটাই? সরয় প্লাস সরয়। সরেও সরেও, হ্যাঁ, সরেও সরেও যুক্ত হয়েছে। আচ্ছা, এই হিতাহিতে কি যুক্ত হয়েছে? সরেও স্যার, সরেও অ প্লাস সরয়। এবং অ। একই, সরেও সরেও না? জি স্যার। এটাই কি যুক্ত হলো? সরায়া প্লাস আ সরয়। সরায় প্লাস সরেয়া সরেও। অ। তার মানে দেখো, আমরা এখান থেকে বেসিক্যালি
দেখো চারটা ধরন পাই, অ যোগ অ। এই কারাগারে কি হয়েছে? আ যোগ আ, তাই না? এখানে হয়েছে আ যোগ অ, আর অ যোগ আ কি এখানে আছে? অ যোগ আ এখানে একটা দেখছি না। নাই স্যার। ওই যে রত্না যোগ আকর, ওটা আমরা বলেছিলাম আহ আ যোগ অ আছে, এটা একটা আছে, এটা একটা আছে, তাই না? আমরা যদি লিখতাম এখানে হিমযোগ আলয়, বলো তাহলে হতো কিনা? জি স্যার, অ যোগ আ হতো। হ্যাঁ, হিমযোগ আ, খেয়াল করছো? তাহলে আমরা এখানে কিন্তু আসলে চারটা ধরন পেয়ে যাচ্ছি, তাই না? ব্যাপারটা কি মাথায় সবার ঢুকেছে কিনা? প্রথমে জি অ, জি স্যার। অ এর সাথে অ, আর আ এর সাথে আবার অ আ। এই চারটার যেটাই থাকুক উভয় মিলেই আকার হবে, এবং আমরা মনে রাখবো যে আকারটা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যদি বোঝা যায়, একটু বলো তো, আমরা এই নিয়মটা এখনো পড়বো না, আমরা বলবো এই যে যে শব্দটা, এই শব্দটায় কি ধরনের ভুল আছে বা নাই, বা শুদ্ধ কিনা, অথবা এটা এবং এটা এর লেখাটা দেখা যাচ্ছে জি স্যার। হ্যাঁ কোনটা স্যার। শুদ্ধ, কোনটা শুদ্ধ, কেন শুদ্ধ, একটু বলার চেষ্টা করো। স্যার, প্রথমটা শুদ্ধ মনে হচ্ছে। প্রথমটা শুদ্ধ মনে হচ্ছে, কি নাম তোমার? সেকেন্ডটা শুদ্ধ। স্যার ফারহানা। ফারহানা, বলো কেন তোমার প্রথমটা শুদ্ধ মনে হচ্ছে? স্যার কারণ হচ্ছে আহ, অত্ত, এখানে অ আছে, আর অধিক মানে মানে অত্যধিক, যেটা অত্ত যোগ অ মিলে অধিক, ফারহানা আর এটা বলছো হচ্ছে যে ব্যঞ্জন। অত্ত যোগ অধিক, আচ্ছা, আর একজন বলছো দ্বিতীয়টা শুদ্ধ, সে কেন বলছো? আর এখানে ও প্লাস না, ও, কিন্তু এর না, তোমার এটা, তুমি যেটা বলছো ওখানে ওকার না। ফারহানা দেখো, এই শব্দটা এই নিয়মের সাথে যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এই শব্দটাকে এই নিয়মের সাথে মনে করে বলেই আমি এখানে এনেছি। শব্দটি আসলে এভাবে যুক্ত হয় নাই, শব্দটি আসলে হয়েছে অতি যোগ অধিক। তুমি অত্যধিকের মানে কি বোঝো? মানে অধিক হয়েছে, কিন্তু এটা তার চেয়েও বেশি, তাই না? জি স্যার। তখন এটা অত্যধিক হচ্ছে। তাহলে অত্যধিককে আলাদা করলে তুমি বেসিক্যালি দুটো শব্দ পাচ্ছ, এটা অতি অধিক হচ্ছে। জি স্যার। তার মানে এবার অতি আর অ হচ্ছে, আসলে এখানে আকার আসার সুযোগ নাই। আমরা পরে কোনো একটা নিয়মে পড়বো, দেখবা রস্যি আর অ উভয় মিলে কেবল জ বলা হয়। অথচ আচ্ছা এই স্যার। এই শব্দটাকে এইভাবে বলতেও আমরা অভ্যস্ত, তাই না? ও জি অত্যাধিক স্যার। মেধাবী, অত্যাধিক মেধাবী। পারে না, তুমি যদি বুঝে থাকো তাহলে এই ধরনের একটা শব্দ বলো, আর একটা। অতি যোগ অন্ত। ভেরি গুড, ভেরি গুড, এই তো ক্রিয়াশীলতা চলে এসেছে, খুব ভালো। তার মানে এবার শব্দটা কি হবে? অত্যন্ত। আর আকার বলার সুযোগ আছে? না স্যার। এ এটা কাটলাম কেন? মানে বলছি যে যদি এরকম না করো তাহলে কাটা যাবে, আমি আসলে সেই সেন্সে কেটেছি। ঠিক আছে, সেই সেন্সে কেটেছি। ওকে, তাহলে আমরা বোধহয় একটা নিয়ম বুঝে ফেললাম এবং আরেকটা নিয়মের প্রয়োগও দেখলাম। এবার এই জায়গাটা দেখে নিজেরা একটু নিয়মটাকে বের করার চেষ্টা করো তো, কি হতে পারে সংক্ষেপে। উপরে তো লেখা আছেই।
সরয় প্লাস রসই। অযোগ ই মিলে একার হবে। অযোগ ই মিলে একার হবে, দ্যাট মিনস হচ্ছে তুমি এখান থেকে চারটা পার্ট তৈরি করতে পারবা। অ অবলিক আ যোগ রস্যি অবলিক দীর্ঘি, যেটাই থাকুক না, উভয় মিলে একার। দেখো তো এই কথাটা বোঝা গেল কিনা, অর্থাৎ এখান থেকে আমরা চারটা পার্ট তৈরি করতে পারি। কিভাবে? অ এর সাথে একবার এরা দুজন, আবার আ এর সাথে একবার এরা দুজন। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ জি যোগ চিহ্নের আগে অ আছে অথবা আ আছে, আর যোগের পরে ই আছে, অর্থাৎ হ্রস্ব ই অথবা দীর্ঘ ই, উভয় মিলে হবে একার। তাহলে যদি বোঝা যায়, আমরা এইবার কিছু শব্দ নিয়ে আসছি, দেখো নিচে। তোমরা দেখো কোনটায় কে যুক্ত হয়েছে সেটা বোঝো কিনা, এবং কোনটাকে কিভাবে বিচ্ছেদ করতে হচ্ছে সেটা বোঝো কিনা। আমি একটু জিজ্ঞেস করে দেখি। দেখো মহেশ, এখানে আরো এখানে শব্দ আনতে আযোগ পারতাম। আজগি, আজগ দীর্ঘি। আমরা এখানে আনতে পারতাম মহেন্দ্র। আচ্ছা, মহেন্দ্র কি আছে এখানে? নাই। একটু একজন বলার চেষ্টা করো তো, এখানে কি হতে পারে? স্যার মহাযোগ ইন্দ্র। মহাযোগ ইন্দ্র। বলো ইন্দ্রতে কি দেবো, হ্রস্বই দেবো না দীর্ঘই দেবো? স্যার ইন্দ্রতে স্যার রস্বই। রসই। হ্রস্বই। তোমরা এই যে যে হ্রস্বই না দীর্ঘই, এটা মনে রাখার কৌশলটা হচ্ছে কোনটা দিয়ে ওই পাশে শব্দ হচ্ছে, পূর্ণ শব্দ, সেটি তোমাকে খেয়াল করতে হবে। যেমন দেখো, এই যে ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজার উপাধি, অর্থাৎ রাজা অর্থে ব্যবহার করা হয় ইন্দ্র শব্দটিকে। নরযোগ ইন্দ্রতে বলছে নরকুলে যে রাজা, সেই নরেন্দ্র। ইচ্ছা, দেখো রস্বীকার দিয়ে ইচ্ছা হয়। ইস, এই ই ধাতুটি, এই শব্দটা ঈশ্বর শব্দের ধাতু, যার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়। তাহলে পরম যোগ ঈশ, এই জন্য দীর্ঘিকার হচ্ছে। এবার ইন্দু মানে চাঁদ, দীর্ঘি ইন্দু মানে চাঁদ না কিন্তু। তাহলে ইন্দু মানে যদি চাঁদ হয়, তাহলে পূর্ণেন্দু মানে কি কত? পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র, তার মানে হচ্ছে পূর্ণিমার রাত, পূর্ণিমার যে সময়টা সেটি। দেখো ইন্দ্রিয়, তুমি কি ইন্দ্রিয়কে দীর্ঘিকার দিয়ে লিখবে? লিখবে। অর্থাৎ যোগের এই পাশে ও পাশে যে শব্দটি আছে, সেটা কিরকম অর্থ বহন করে এবং কিরকম বানান, সেটিও তোমাকে মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে? আমরা প্রথমটায় অ এর সাথে অ পড়েছিলাম, দ্বিতীয়টায় অ এর সাথে রস্বই দীর্ঘি পড়লাম। একটু অনুমান করো তো, তৃতীয়টায় অ এর সাথে কি আসতে পারে? রস্য দীর্ঘ। হ্রস্ব ও দীর্ঘ। টেকনিক্যালি আমরা যাচ্ছি, কিন্তু আমি তোমাদের এই ধারাবাহিকতাটা একটু বোঝাতে চাচ্ছি যে তুমি এটি যেন বুঝে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারো। দেখো কি হয়, এবং এখন বোধহয় নিজে বুঝে ফেলবে, একটু করে দেখো তো। নিজে বুঝতে পারলেই আমাকে ছাড়াও পরে একা পড়তে পারবে। স্যার আকার যোগ রস্যকার মিলে ওকার হবে। আকার আর হ্রস্বকার বা দীর্ঘকার, না অ বা আ আর হ্রস্ব দীর্ঘ, তাই না? ওই জি চারটা স্যার, অ সিস্টেম বা তোমাকে নিয়ে। আকার। জি হ্যাঁ, জি। অ বা আকার, আরে কি করলাম, অ বা আকার যোগ হ্রস্ব অবলিক দীর্ঘ, দীর্ঘ। উভয় মিলে ও। তাহলে এইবার তোমরা যথোচিত পেয়েছো। দেখো তো আমি শব্দগুলো নিয়ে আসি, কোনো সমস্যা আছে কিনা। দেখো
কোনো সমস্যা আছে কিনা? বৃষ্টি শুরু হলো আবার। হ্যাঁ, যদি বোঝা যায় এই শব্দটার মানে বলার চেষ্টা করো এবং কি কি যুক্ত হয়েছে সেটা বলো। স্বরযোগ রস্যও। উভয় মিলে ওকার। এবার এই অযোগ রস্যও উভয় মিলে যে ওকার হলো, এটা দিয়ে কি মানে কি জানো? তিল পদ্ম। নীল পদ্ম, ভেরি গুড, শাশ্বত ভালো বলেছ। নীল পদ্ম। উৎপল মানে হচ্ছে পদ্ম ফুল। সমার্থক শব্দের জন্য খুব গুরুত্বপূর্ণ নীলোৎপল এবং উৎপল উভয়। হ্যাঁ, আমি তো চলে গেলাম। বলো হ্রস্ব দীর্ঘর পরে এবার কি আসবে অ এর সাথে? রি। তাও রি আর বাইরে বৃষ্টি হচ্ছে এত বেশি। হ্যাঁ, দেখো অযোগ রি। এখানে বলা হয়েছে যে অযোগ, দেখো তো কি হচ্ছে অর, সপ্তর। খেয়াল করছো সপ্তর, অর্থাৎ সপ্তর। এই যে অর হয়েছে, অর্থাৎ অ এর পরে রি থাকলে উভয় মিলে কি হয়? অর হয়। আর যদি, এটা একটা নিয়ম, এবং তার বিচ্ছেদটা কিরকম দেখো। বিচ্ছেদ কিভাবে তোমাকে দেখানো হচ্ছে যে অটা এই আগের ব্যঞ্জনে গেছে, আর রটা রেফ হয়ে পরের ব্যঞ্জন। খেয়াল করছো? বলছে যুক্ত হওয়ার পরে আমাদের কাছে অর ধ্বনি আসবে। অর, এই অরের অ যাবে পূর্বের ব্যঞ্জনে, আর রিটা রেফ হয়ে যাবে পরের ব্যঞ্জনে। রিটা না, রটা। সপ্তর্ষি। ঠিক অন্যান্য শব্দ দেখো, হইতে দেবর্ষি, মহর্ষি। এই জায়গা থেকে এই দুইটা শব্দ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একজন টাকা ধার দেয় আর একজন টাকা ধার নেয়। অধমর্ণ আর উত্তমর্ণ। দেখো এতক্ষণ পর্যন্ত অ এর সাথে অ, রস্যি দীর্ঘি, রস্য দীর্ঘ, অর্থাৎ দুইটা করে ব্যঞ্জন এসেছিল। এখন রি এর সাথে তার প্যারালাল কোনো ব্যঞ্জন নাই, আছে? অ এর সাথে আ আছে, রস্যির সাথে দীর্ঘি আছে। হুম। এবার তাহলে এবার কি আসবে বলতে পারবো? অ এর সাথে পরে কি আসবে? আরেকটা আছে দেখো, রি দিয়ে ঋত। একটা হলো শুধু রি কে খেয়াল করা হয়েছে, আরেকটা রি এর সাথে ত কে খেয়াল করা হয়েছে। দেখো তো ঋতু থাকলে কি হয়? এটা খুব গুরুত্বপূর্ণ। ঋতু থাকলে হবে আর্ত, ক্ষুধার্ত। ঋতু থাকলে আর্ত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে রিটা আসলে আরে পরিণত হয়। কোন সময় রি আরে পরিণত হবে? যখন ঋতু থাকবে।
কথাটা বোঝা গেল কিনা? জি রি স্যার। আর এ, হ্যাঁ বলো, যদি বোঝা যায় তাহলে আমরা একটু দেখি এই শব্দগুলো যেন ভুল না করো। এই শব্দগুলো এত সহজে তুমি বিশ্লেষণ করে ফেলতে পারো যে তুমি যদি তৃষ্ণা যোগ আর্ত করো তাতেও তৃষ্ণার্ত হয়, ভয় যোগ আর্ত করলে তাতেও ভয়ার্ত হয়। কিন্তু আমরা এখানে খেয়াল রাখবো কোনোভাবেই যেন আমরা ঋতুকে আর্ত করে না ফেলি। ঠিক আছে, ঋতুকে যেন কোনোভাবে আর্ত করে না ফেলি। এই শব্দ কটা ক্ষুধার্ত, তুমি এটা পরীক্ষায় আসবে দেখবা যে প্রথমেই থাকবে ক্ষুধা যোগ আর্ত, ক্ষুধা যোগ আর্ত, এটা থাকবে প্রথমে। তোমার কাছে মনে হবে আরে হচ্ছে তো এতে, কারণ আকার আর আকার মিলে আ, কিন্তু ভুলে যাওয়া যাবে না যে আকার আর আকার মিলে আসলে আ হলেও এইটাই আকার আকার নয়, এখানে আকার আর ঋ। কোনোভাবে যেন এই চারটা শব্দ ভুল না হয়, খেয়াল রেখো। আচ্ছা একটু বলতে হবে এরপরে কি আসবে, বলো রি এর পরে কি আসবে? ক তো বাম পাশে থাকছে, ওই পাশে কে কে আসবে? ওইটা ওই এ ওই। ওই কি হতে পারে তাতে, একটু শব্দ নিজেরা বলে বলার চেষ্টা করো তো। এ ওই থাকলে কি হবে? পারবা কইতে? একটা ওরকম শব্দ নিয়ে এসে বিশ্লেষণ করে এবারে বসায় একটু বলার চেষ্টা করো তো। কারোর মাথায় কি একটা শব্দ আসছে না? আচ্ছা মতৈক্য কিভাবে বিশ্লেষণ করো তো। মতযোগ ঐক্য। তাহলে অ আছে আর ওই পাশে ওই আছে না, জি স্যার। ওই মিলে কি হয়েছে? স্যার অ যোগ ওই পাশে ওই আছে, ওই মিলে কি হলো বলো, লিখে দেখি যেটা। স্যার ওই হয়েছে। ওইকার হচ্ছে, ওই মিলে ওইকার হচ্ছে। এই দেখো, কই এই যে জন ন, জন যোগে আগ, খেয়াল করো জন ঐক্য হয়েছে। জি স্যার। তাহলে আমি বলতে চাচ্ছি তুমি শব্দকে শুনে উভয় পাশে তাকে আলাদা করে বলতেই পারো যে মাঝখানে এরকম ধরনটা তৈরি হচ্ছে, অর্থাৎ মাঝখানের কারটা তো তোমার কাছে আছে আগে থেকে এই শব্দের মাধ্যমে। আচ্ছা যদি বলি পরীক্ষা, বলো তো কি হবে? যোগ ইখা। কি যোগ ইচ্ছা? স্যার পরিযোগ পরিযোগ ইখা। ইচ্ছা। আচ্ছা এবার নিয়মটা কি হচ্ছে বলার চেষ্টা করো তো। স্যার হুম, রস্বই প্লাস ই প্লাস সমান উভয় মিলে, দীর্ঘিকা তা হচ্ছে। উভয় মিলে দীর্ঘিকার হয়। দেখো তুমি শব্দ পেয়ে আলাদাভাবে একটা নিয়ম নিজে এখন বলে ফেলতে পারছো, ব্যাপারটা কি বুঝতে পারলা? পড়ার ধরনটা তোমাকে এরকম করতে হবে যা যেন তোমার কাছে ক্রিয়েটিভ হয়। আচ্ছা এই জনৈক্য আমরা দিলাম, দেখলাম এরকম আর কোন শব্দ বলতে পারো নিজেরা? আমি তো, আমি একটা বলেছিলাম এর আগে মধ্যৈক্য না। জি স্যার। দেখো তো এই শব্দটার মানে জানো কিনা? হিতৈষী।
জানো এর মানে কি? যে পরের কল্যাণের কথা ভেরি গুড, চিন্তা ভেরি করে। গুড। পরের কল্যাণ কামনা করে। ও, ভালো। ঠিক আছে তাহলে। ঐশী মানে হচ্ছে প্রত্যাশী। হ্যাঁ, হিত যোগ ঐশী, হিতৈষী। হিত মানে কি জানো? কল্যাণ। কল্যাণ কামনা করে যে, সেই হচ্ছে হিতৈষী। শোনো, ওই বৃষ্টি শুরু হয়েছে বেশ একটু জোরের সাথে। কারেন্ট চলে যেতে পারে। কারেন্ট চলে গেলে কিন্তু তোমার ওয়াইফাই থাকবে না, আর ওয়াইফাই থাকলে কিন্তু আমিও মোটামুটি না থাকলে, কারণ ল্যাপটপ যেহেতু কারেন্ট ছাড়া কাজ করে না, সেহেতু ডেটা দিয়ে বেসিক্যালি কোনো কাজ হবে না। তো সেটি না হোক, আমরা সেই প্রত্যাশা করি। এবার দেখো, আমি তো জিজ্ঞেস না করেই নিয়ে আসলাম। বলো, হ্যাঁ, এরপরে এ এ ওই গেল, হ্যাঁ, এবার কি আসবে? হ্যাঁ, ও ও ও ও আসবে। উভয় মিলে কি হতে পারে বলো তো? হ্যাঁ, ও একটা জিনিস কি খেয়াল করছো, সবসময় দীর্ঘ যেটা থাকছে সেটা হচ্ছে, চিন্তা দীর্ঘটা হচ্ছে, চিন্তা দীর্ঘ যেটা আছে সেটা হচ্ছে, এটা খেয়াল করছো? চিন্তা আচ্ছা, তাহলে একটু বোঝার চেষ্টা করো কি হয়েছে। হ্যাঁ, আদাব স্যার। না, আমি স্যার ক্লাসে আছি, ক্লাস করছি। বলেন। হ্যাঁ, স্যারের তো চেকে স্বাক্ষর দেওয়া আছে, কিন্তু ওই চেক তো ফেরদৌসের নামে লেখা। ওটা ওইভাবে যাবে কিনা। অন্য চেক আছে একটা, কিন্তু সেটা তো ফেরদৌসের মাসের বেতন তোলার জন্য আজকে তো 30 তারিখ চলে যায়। না, ওটা কিছু লেখা না। না, বলছি সেটা ওদের বেতন টেতন দেওয়ার খরচ টরচ অবশ্য সেটা আছে, ওই একটা টাকা তো রুলিং টাইপে আছে সেটা। হ্যাঁ, ওই চেক। খরচ টরচ নাই তো, খরচ। না, আমি বলি ওতে কিছু লেখা হয়নি, এটা তো একদম ফ্রি, শুধু স্যারের স্বাক্ষরটা। হ্যাঁ, দিতে পারবেন, আর ওদের বেতন আমরা দিয়ে দিতে পারবো, পরে তুললে হচ্ছে। ঠিক আছে, আদাব স্যার। তাহলে দেখো কি দাঁড়ালো, যে ও আছে বা ও আছে, এই দুটো থাকতে পারে। এখন তোমরা এখানে একটা ঝামেলায় পড়ে যাবা। আমি যে ঝামেলাটার কথা বলছি খুব মনোযোগ দেবে কিন্তু। দেখো, যদি এইটা যদি বলা হয়, দেখো তো, মহৌষধ। বলো এটা কি করবা বিশ্বের, নিজের একটু বলার চেষ্টা করো। হুম, মহাযোগ মহা মহা যোগ ঔষধ যোগ ও না ও? ও ঔষধ এবার ও হবে না ও হবে? ও হবে ঔষধ ও হবে। এখন ও একটা স্যার। জিনিস খেয়াল করো, যখন ও হবে কখন, আর কখন ও হবে কখন, এইটা তুমি কিভাবে মনে রাখবা? কখন ও হবে আর কখন ও হবে? টাইম। ওইটা ওই নিচে যে ওটা তো ওদের তো মোটর সাইকেল আছে, দুইটা মোটর সাইকেল রাখে, এখন তো ওরা গেট আটকাতে পারে। ওদের মোটর সাইকেল নামানো ওঠানো যদি থাকে, আমাদের নেমে গেট আটকাতে পারে। স্যারের সাথে এভাবে একটু কথা বলা দরকার।
আচ্ছা, থাকো। দেখো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে পরে রস্বীকার আর পরে রস্বীকার না থাকে, এটা দেখে আমরা মোটামুটি মার্কার মনে রাখতে পারি যে ওষধি মানে ওতে ও নয়, ও, অর্থাৎ পরে ধি আছে মানে ও, আর পরে ধি নাই মানে হচ্ছে ও। এটা আমি একটা টেকনিকের কথা বললাম। যদি এই টেকনিকের বাইরে যে কেউ অন্যভাবে মুখস্থ রাখার চেষ্টা করে রাখো, তাতে পরীক্ষার হলে হবে কি তোমার দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু মার্কারের মাধ্যমে মনে রাখলে সব দ্বন্দ্ব বুঝে যায়, বুঝছো? তাহলে আমরা যদি এবার বনৌষধি বলি তাহলে কি হবে? বনৌষধি বলার চেষ্টা করো তো। পঞ্চম বুদ্ধিটা এবার শেষে ধি আছে, তার মানে এবার কি হবে, ও না ও? ও স্যার আমি বুঝতে পারছি না ভালো, ও না ও? ও ও ও এটা 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 হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে আমরা এবার ও এবং ও এর ব্যবহারকে আমরা পরিচ্ছন্নভাবে বুঝলাম যে কখন ও আর কখন ও। দেখো, তোমরা চাইলে এখনই স্ক্রিনশট নিতে পারো, তবে তো পিডিএফ ও দেওয়া হবে। পিডি ও, বনৌষধি তো এখানে আছে, আমি তো তোমাদের এটা নিয়ে তো বিশ্লেষণ করলাম, সরি। আচ্ছা, এরপরে কি আসবে কেউ কি বলতে পারবা? ক দিয়ে কি আর কিছু আসার সম্ভাবনা আছে? না, কারণ সবকটা শর্ট ধ্বনিত হয়ে গেছে। তাহলে এবার অ এর পর্ব শেষ, দেখো তো বোঝা গেল কিনা? জি স্যার। জি স্যার তাহলে এবার আমরা শুরু থেকে একটু মনে করি। দেখো, অ এর সাথে অ আ, অ আ এর সাথে রস্বই দীর্ঘি, অ আ এর সাথে রস্ব দীর্ঘ, অ আ এর সাথে ঋত, অ আ এর সাথে ওই, অ আ এর সাথে ও। এই ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। আমি জি এবার স্যার সংক্ষেপে বলবো, জিজ্ঞেস করবো, উত্তর দেবে যে অ এর সাথে বা অ আ এর সাথে রস্বই দীর্ঘি মিললে কি হয়? কোন কার হয়? স্যার একার এ কার। অ আ এর সাথে যদি রস্ব দীর্ঘ মেলে তাহলে কি কার? একার না, রস্ব দীর্ঘ। ওকার ওকার তোমরা এখানে মাস্টার ডিগ্রি করা আছো কেউ, বা চলছে এরকম আছো নাকি? সব অনার্সে? না স্যার স্যার মাস্টার্সে আছি আমার মাস্টার্সে মাস্টার্স আছো? আচ্ছা, তুমি একটু মাস্টার্সে আছো, কে নাম কি তোমার? মিতুয়ারা খাতুন মিতু আরা খাতুন, হ্যাঁ। মিতু, বলো তো যে তুমি মাস্টার্স এর বাংলা কি? মাস্টার্সের বাংলা ওকে, তুমি মাস্টার্স করছো, মাস্টার্স এর বাংলা, আচ্ছা অনার্স যারা করছো তারা একটু বলো অনার্স এর বাংলা। স্যার মাস্টার্সের বাংলা হবে স্নাতকোত্তর স্নাতকোত্তর মাস্টার্স এর বাংলা স্নাতকোত্তর। শাশ্বতবার বলো স্নাতকোত্তরের সন্ধি বিচ্ছেদ কি হবে এবং বানানটা কি হবে? স্যার শাশ্বত ভালো স্নাতক করেছে। স্নাতক স্নাতক, স্নাতক যোগ, বলো, উত্তর, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট এটা। এবার বলো এর সন্ধি কি হবে? না, ওকার হবে কিসে ওকার হবে? কয়ে স্যার পরের সাথে। না, ও সরি, স্নাতকোত্তর। হ্যাঁ, মিতুয়ারা খাতুন, কি এবার বুঝতে পেরেছো যে ঘটনাটা কি আসলে? জি স্যার তুমি স্যার যে জানি স্যার কিন্তু স্যার ওই মুহূর্তে মনে নেই
হ্যাঁ, আমরা অনেক কিছুই জানি, কিন্তু আমাদের কাজের সময় যখন মনে আসবে না, তখন ওটা কাজ করবে না। এই একটা কথা শুনতো যে চোর পালালে বুদ্ধি বাড়ে। জি স্যার। এই চোর পালানো মানে কি জানো? আসলে আসলে চোর পালানো মানে চোরকে পালাতে দেওয়া নয়, বা চোর পালিয়ে যাওয়া অপেক্ষা সময় চলে যাওয়া, আসলে বুঝছো? ওখানে চোর শব্দটি সময় অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা না বুঝে আমরা অনেকেই বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে পালাতে দিই। যে বেটা চোর, তুই পালিয়ে যা, আমার তাতে বুদ্ধি যদি একটু বাড়ে বাড়ুক। বুঝছো? সুতরাং আমাদের অনেক কিছুই জানা থাকবে, কিন্তু আমরা ঠিক মতন সময়ে সেটিকে ঠিক মতন বলতে পারবো না। তাহলে স্নাতকোত্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, এবং তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে, বা যে কোনো সময় বানানে তোমরা এটাকে পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমরা 7টা নিয়ম স্বরসন্ধির শিখে ফেললাম। এটা থেকে তোমরা বুঝতে পারলে আরো ভালো করে যে স্বরসন্ধি মানে হচ্ছে স্বর যোগ স্বর। আচ্ছা, তাহলে এবার অ এর খেলা যদি শেষ হয়ে যায়, এবার কি দিয়ে শুরু হবে বলতে পারবা? নিশ্চিত রূপে রশ্মি দীর্ঘি দিয়া। ক অ এর পরে এবার আমরা আসবো আগে বাম পাশে কাকে নেব? রশ্মি দীর্ঘি। তাহলে রশ্মি দীর্ঘি যেহেতু নিচ্ছি, তাহলে রশ্মি দীর্ঘির সাথে রশ্মি দীর্ঘি কি আগে নিই, তাই না? রশ্মি দীর্ঘির জি সাথে স্যার। আগে রশ্মি দীর্ঘিকে নেব। বলো, রশ্মি দীর্ঘির সাথে রশ্মি দীর্ঘি নিলে কি হতে পারে? একটা তোমাদের কি বলা হয়েছে? একটা বলা হয়েছে, পরীক্ষার কথা আমরা বলেছিলাম না? পরিযোগ ইক্ষা। হ্যাঁ, দেখো তো, রশ্মি দীর্ঘি বা রশ্মি দীর্ঘি যা হোক হচ্ছে, উভয় মিলে কি হয় তাতে? স্যার ঋষিকার হয়। দীর্ঘিকার ঋষি না, দীর্ঘইকার। দীর্ঘিকার। শোনো, ঋষি দীর্ঘিকার। যেটা বলেছো, কে বলেছো ঋষি? নাম বলো। মিতু বলেছো নাকি ঋষি? স্যার হর্ষইতে কি বলবো স্যার? হ্যাঁ, ঋষিকার। রশ্মি বলবে, অথবা রশ্মি যদি বলো, দেখো ওটা হলো তোমার কি কি তো যুক্ত হচ্ছে, খেয়াল করো। এই রশ্মি বানানটা কি বলতে পারবা? এই স্যার রশ্মি হর্ষ তো ই। হ্যাঁ, এটা হলো হয় র ফলা, হর্ষ ই হয় র ফলা দন্তস্বয় ব ফলা, রস্য যোগ যোগ ই। ই। তাহলে এটা ঋষি হওয়ার তো কোনো সুযোগ নাই, তুমি বলতে পারো রশ্মি, রস। এটা বলতে পারো, তাই না? কিন্তু তুমি যেটি বলছো সেটি আমার অনেকেই বলে, বলতে শোনা যায়, আমি এখানেও আমার অনেক শিক্ষার্থীদের শুনি, সেটি কিন্তু নেই আসলে। ওটা এসেছে কোন জায়গা থেকে জানো? দীর্ঘি বলে দি, তাই মনে করে রি, দীর্ঘি তাই মনে করে ঋষি, তা কিন্তু নয়, ঠিক আছে? ভুল হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। আমরা বলবো রস্যি দীর্ঘি, অথবা রস্য ই দীর্ঘ ই। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা যদি বোঝা যায়, আমাদের এবার অনেক কিছু আরো বোঝা যাবে। দেখো, আমরা বলতে চাচ্ছি যে রস্যই বা দীর্ঘই, অথবা রস্যই বা দীর্ঘই যাই যুক্ত হোক, উভয় মিলে দীর্ঘিকার, তাই তো? জি স্যার। আচ্ছা, এইবার কোন শব্দের বানানে মাঝখানে দীর্ঘিকার হবে না রস্যইকার হবে, তুমি এটা কিভাবে বুঝে ফেলবে, খেয়াল করছো? তুমি যদি ওই শব্দটির মাঝখানে রস্যি বা দীর্ঘি যাই থাকে, তুমি জানো না, ধরো ধরো তুমি রবীন্দ্র শব্দটা বলো, কি হবে রবীন্দ্র? ছবি যোগ রবি প্লাস ইন্দ্র। ইন্দ্র বলো মাঝখানে কি হবে? ঋষিকার। কারণ দীর্ঘ। উভয় মিলে রস্যি দীর্ঘি মিলে দীর্ঘিকার হয়, তাই না? জি স্যার। এইবার আমি দুটো শব্দ বলবো, এই দুটো শব্দকে তোমরা বিচ্ছেদ করতে পারলে বোঝা যাবে যে তোমরা সন্ধির এই পর্যন্ত বিষয়টাকে অনুভব করতে পেরেছো ভালো করে। বলো। কোনটা কি? স্যার প্রথমটা হচ্ছে মহাযোগ ইন্দ্র। কোনটা? মহিযুগ ইন্দ্র, প্রথমটা এটা মনে হচ্ছে। এখন মনে হবে কেন? কে কথা বলছো বলো, নাম বলে বলো, কে বলছো যে মনে হচ্ছে?
স্যার সাবিনা বলছি। সাবিনা মনে হচ্ছে বললে আমার কষ্ট লাগে, কারণ আমি এই 7টা নিয়ম এতক্ষণ ধরে কথা বলছি। এখন শব্দের এরকম আহ সঙ্গতি বিধান করছি। কারণ কি? কারণ তুমি এখান থেকে আলাদা হতে চাও, আলাদা করতে চাইবে। দ্বিতীয়টা তুমি মনে যখন হয় মহাযুগ ইন্দ্র মহেন্দ্র। প্রথমটা, শেষেরটা, মহি, প্রথমটা মহিযুগ ইন্দ্র মহিন্দ্র, দ্বিতীয়টা মহাযুগ ইন্দ্র মহেন্দ্র। হ্যাঁ, মহিযোগ ইন্দ্র মহিন্দ্র কোন কোন নিয়ম পড়েছে? দীর্ঘি রস্যি রস্যি দীর্ঘি, এটা নাকি? জি স্যার। আর পরেরটা হয়েছে মহাযোগ ইন্দ্র মহেন্দ্র। এটা কোন মহেন্দ্র। নিয়ম পড়েছে? আকার যোগ আজু রস্যি, আকার রশ্মি উভয় মিলে সমান সমান একার। একার। দেখো একই টাইপের শব্দ, কেন করছো প্রায়, কিন্তু কত চেঞ্জ হয়ে যাচ্ছে। মহেন্দ্র মানে হচ্ছে হিমালয় পর্বত, আর মহেন্দ্র মানে হচ্ছে হিমালয় পর্বতের উপরে যিনি বসে আছেন তিনি, তার মানে শিবকে বলা হয় মহেন্দ্র। বুঝতে পারছো? শব্দ তুমি এখন তুমি মহেন্দ্র না মহেন্দ্র এটা বলো। হুম, কারণ নাম কিভাবে কত আলাদা। আর এইটা বলতে গেলে তুমি এখন আর যদি মনে হচ্ছে এখানে থাকো, তাহলে খুব কষ্ট হয়ে যাবে। আমরা চাই তোমাদের জানাতে নয়, শেখাতে। জানার কাজটা তো তুমি যে কোনো ভাবেই করে ফেলতে পারো, দেখবা যে মনে না থাকলেই চলছে খালি। শেখাটা যখন মনে থাকে না, তখনই সেটা জানায় পরিণত হয়। তার মানে আমার জানা ছিল কিন্তু মনে নেই, এর মানে হচ্ছে আমার শেখা হয়নি। হুম, হুম। জানা শেখার বিস্তর তফাৎ। দেখো, সাথে সাথে কিন্তু আমি মনে রাখার গুরুত্বটা কত বেশি সেটা বলে গেলাম। মনে রাখা অর্থাৎ মুখস্থ ছাড়া যে কোনো বিদ্যা নেই, এটা বারবার প্রমাণ করা যেতে পারে। মুখস্থ ছাড়া কোনো বিদ্যা নেই। আচ্ছা, এইবার দেখো, আমরা রস্যি দীর্ঘির পরে রস্যি দীর্ঘি নিয়ে দীর্ঘিকার করলাম। এখন তোমাদের কাছে কি মনে হয় রস্যি দীর্ঘির পরে কারা কে আসতে পারে? রস্যি দীর্ঘির পরে এ ওই আসবে, না ও ও আসবে, কি আসবে? স্যার এ ওই দেখো, রস্যি দীর্ঘির সাথে, এবার রস্যি দীর্ঘি তো গেল, এইবার রস্যি দীর্ঘির সাথে আসবে রস্যি দীর্ঘি ভিন্ন অন্য স্বরধ্বনি। অর্থাৎ অ এর সাথে যেমন সকল স্বরধ্বনিকে নিয়ে একটি একটি নিয়ম হয়েছিল, রস্যি দীর্ঘির ক্ষেত্রে তা হবে না। রস্যি দীর্ঘির ক্ষেত্রে সেটি হচ্ছে একবার রস্যি দীর্ঘি নিজে, আরেকবার রস্যি দীর্ঘি বাদে অন্যান্য যে স্বরধ্বনি গুলো আছে, অর্থাৎ অন্যান্য যে স্বরধ্বনি গুলো আছে সেগুলো। এই জায়গায় দেখো কোনটা বোঝো না কি হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ একটা চার্ট কিন্তু এই যে শব্দগুলো। একবার করে ফেলো সবাই। হয়েছে? কোনটা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে? তার মানে উভয় পাশে কি ধরনের বিভাজন হচ্ছে, এবং সেটা রশ্মি হবে না দীর্ঘি হবে, এটা নির্ভর করছে ওই শব্দটি কি ধরনের অর্থ দেয় তার উপরে। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? ওই শব্দটি কি ধরনের অর্থ দেয় তার উপরে। আচ্ছা, দেখো কি আছে। এইবার একটু নিয়ম পড়ে দাও তো তোমরা নিজেরা, দেখো তো বোঝো নাকি। একটু নিয়মটা পড়ে ফেলো নিজেরা একবার, এবং তাতে নিজেরা বোঝো কিনা কি ধরনের কথা বলতে পারছে সেটা দেখো।
রস্বই দীর্ঘি যোগ রস্বই দীর্ঘি ভিন্ন স্বর উভয় মিলে জ ফলা। তখন ভিন্ন স্বরের ভিতরে অ আ হ্রস্ব দীর্ঘ এ আছে, এই পাঁচটা। ওই নাই কিন্তু, খেয়াল করছো? অ আ হ্রস্ব দীর্ঘ আর এ, হ্রস্ব দীর্ঘি কারণ আমরা আগে নিয়ে গেছি, আর এই জন্য এখানে বলছি হ্রস্ব দীর্ঘি ভিন্ন অন্য স্বরধ্বনি। সে অন্য স্বরধ্বনি কোনটা? পাঁচটা। উভয় মিলে কি হয় দেখো, উভয় মিলে কি হয়? ফলা জ ফলা হয়। এরকম একটা আমরা বলেছিলাম, কোন জায়গায় বলো তো আগেই? অত্যধিক, অত্যন্ত, মনে আছে? আচ্ছা, তাহলে এইবার একটু শব্দ বলবে, বলো এই শব্দটা কি হবে? অদ্যাবধি না অদ্যবধি? এই শব্দ দুইটার ভিতরে শুদ্ধ কোনটা একটু বের করে দাও। অদ্যবধি না অদ্যাবধি? স্যার অদ্যবধি। মানে জফলায় আকার হবে কি হবে? যদি না হয় কেন, আর যদি হয় তাহলে কেন? আমার প্রশ্নের ধরন বুঝতে পারছো? তুমি যেটা উত্তর দেবে সেটার পিছনে তোমার কারণ থাকতে হবে, যে স্যার আমি এই কারণে এই উত্তর দিয়েছি। বলো। না, 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 না। পারবা? দেখো তো। স্যার ও আর রস্বীকার মিলে তো জফলা হয়ে যাচ্ছে, আকার তো নাই। মা তুমি বিচ্ছেদটা কি করেছো সেটা বলো। অদ্য আর হচ্ছে স্যার অদ- অদ্য অদ্য, অদ্য স্যার অবধি। অদ্য যুগ অবধি, হ্যাঁ অদ্য হুম, যুগ অবধি। তাতে কি হবে? অদ্য অদ্যবধি। অদ্যাবধি হবে। অদ্য যোগ অবধি, এরকম হলে কি হবে? অদ্যাবধি হবে মনে হয় স্যার। আকার হবে কি না বলো? অদ্য যোগ অবধি, অদ্যাবধি। আকার হবে? আকার হবে না স্যার। হবেন কেন? হওয়ার কেন? কেন হবে না? স্যার দুইটা মিলে তো জফলা হয়ে গেছে। কোন দুইটা মিলে? ও ও আর আর ও। রস্বীকার, ও আর রস্বী। রসিকার রস্বীকার কোথায়? এই যে বিচ্ছেদটা করছো, এই বিচ্ছেদ হবে? এই বিচ্ছেদে রসিকার কোথায়? এই স্যার যে আকার হবে না, কারণ অর্থ তার রূপ নাই। এই এই অদ্য খেয়াল করো, এই জয় অ এর সাথে একটা জ, দয়ের সাথে জ ফলায়, জ ফলার সাথে একটা অ আছে না? স্যার ওদি প্লাস অদি কোনো শব্দ হতে পারে? অদি কোনো শব্দ আছে? নাই। নাই স্যার। নাই, তার মানে অদি হবে না, তার মানে অদ্য হবে। আর অদ্য আর অ যোগ অ উভয় মিলে কি হবে? আকার হবে স্যার, আকার হবে স্যার। তাই এতক্ষণ পরে আকার হবে, আকার হবে বললে হবে? এটা তো বের করতে হবে। আমি এই শব্দটাকে এখানে আনলাম কারণ এটা জফলা এমন ধারণা করে যে বোধহয় আকার হবে না, আর অত্যধিক ওখানে নিছি, ওটাই অযথা। তোমরা এই যে দুইটা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে অদ্যবধিতে আকার দাও না, আর অত্যাধিকে যে আকার দাও, তার মানে ওই শেষ পর্যন্ত বাচ্চাদের দুধে উল্টো পায়ে দেওয়ার মতো। অর্থাৎ অদ্য যোগ অবধি সমান সমান অদ্যাবধি। অদ্যাবধি। ঠিক আছে? অদ্য যোগ অবধি সমান সমান অদ্যাবধি, আর অতি যোগ অধিক সমান সমান অত্যধিক। এই দুই শব্দ যেন আর ভুল না হয়। এই দুইটা শব্দের কার্যকারণ সম্পর্ক বোঝনি এরকম কি আছো? থাকলেও আর কথা কইও না, রেকর্ড ক্লাস আছে, তাহলে দেখে নিও, নাকি এই কথা কইবো?
আমরা অত্যন্ত শব্দটাও নিয়েছিলাম, অতি যোগান্ত। অর্থাৎ এখান থেকে তুমি একটা বিষয় বুঝে নেবে যে যোগ চিহ্নের উভয় পাশে অর্থবহ শব্দ হতে হবে, অদি কোনো শব্দ হয় না। ঠিক আছে, অদি কোনো শব্দ হয় না বিধায় শব্দটি হতে হবে অদ্য, আর অদ্যর সাথে অ যুক্ত হয়ে জফলা যোগ অ। জফলা তো শব্দের সাথে আছে, এবার তো আর জফলা হচ্ছে না, এবার হয়ে যাচ্ছে অদ্যাবধি। আমরা 9টা নিয়ম শিখে ফেলছি, কি করবো কত? এই শোনো, এই যে যদি আরো পড়াই তাহলে তোমাদের খালি জানা হবে কিন্তু মাথার মধ্যে যাবে, পরে দেখবো কিন্তু হায় কয় স্যার এত কিছু পড়াইতে কিন্তু জানি না। ওই নিয়মেরই আরো শব্দ। 10 নম্বর দেখো, বোঝো কিনা নিজেরাই বোঝো। বুঝলো নিজেরা দেখো তো। জি স্যার, হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ উভয় মিলে কি হয়? দীর্ঘকার হয়। দীর্ঘকাল হয়। দীর্ঘকাল হয়। ক্লাস দেখি আরেকটু সময় চলবে, পড়ানো হইতে অনেক, ওদের মাথার উপর দিয়ে যাবে এইবার সব। বুঝছো, এরপরে মাথার উপর দিয়ে যাবে কিন্তু সব। আচ্ছা, তাহলে আমরা দীর্ঘ দীর্ঘ মিলে কি পেলাম? দীর্ঘকার। এটাই কোনো সমস্যা নেই, উদাহরণগুলো দেখলে সহজ হতে পারো। বধূৎসব মানে কি জানো না? বহুবার। প্রভাব আর মরুদ্যান বানানটায় দীর্ঘকার কেন হয়েছে বলতে পারবা? বলতে দুইটা মিলেছে না, রস্যু আর রস্যু উভয় মিলে দীর্ঘকারিত হবে। আচ্ছা, কটূক্তি বানান কি হবে? কেউ একজন বলার চেষ্টা করো। কটূক্তি। স্যার কটু এটা যোগ রস্যকারের টু, উক্তি। কটু যোগ উক্তি হবে অবশ্যই। এখন দীর্ঘকার হবে নাকি না রস্যকার হবে? বলো, রস্যকার হবে না হ্যাঁ? দীর্ঘকার দীর্ঘকার যদি হবে স্যার। যদি দীর্ঘ কটু হয় তাহলে রস্যকার। আচ্ছা, কটূক্তিতে রস্য হবে না দীর্ঘ হবে সেটা বলো। আমি স্যার দীর্ঘ কটকটি লিখে, হবে। কেন দীর্ঘ হবে বলো? স্যার কটু রস্যকার আর উক্তি রস্যু, স্যার দুইটা একসাথে হয়ে দীর্ঘকার ভেরি হয়েছে। গুড, আমি তো এইটুকুই চাচ্ছি। কি নাম তোমার জন্য? স্যার সাবিনা। হ্যাঁ সাবিনা, এইরকমই পড়াটা এরকম স্পষ্ট ধারণা থাকতে হবে এবং আত্মবিশ্বাসটা এরকম হতে হবে যে আমি কি কারণে হ্রস্ব দীর্ঘকার ব্যবহার করছি, দেখেন এই কারণে আমি ওটা জানি, এই যে উভয় মিলে এরকম হচ্ছে। অর্থাৎ তুমি এখন মাঝখানে হ্রস্বকার দীর্ঘকার না রস্যিকার দীর্ঘকার হবে এই ধারণায় তোমার আর ভুল করার কোনো কারণ নেই, যদি তুমি সন্ধির এই নিয়মগুলো সুন্দরভাবে জেনে বুঝে মনে রাখতে পারো। কথা কি বোঝা গেল নাকি? হুম। জি স্যার। তাহলে আমরা কিন্তু হ্রস্ব দীর্ঘ যোগ হ্রস্ব দীর্ঘ শিখে ফেললাম। এইবার কি দেখবো কও তো, কইতে পারবা? রস্য দীর্ঘ ভিন্ন অন্য স্বর। আরে তোমার নাম কি বলো তো বাপ দেখি? স্যার সবুজ। তা সবুজ, তুমি কথা বলছো না কেন মাঝে মাঝে? টেকনিক্যালি কথা বলা শিখতে হবে, খুব টেকনিক্যালি, এবং সজীব থাকতে হবে, খালি সবুজ হলে হবে না। বুঝতে পারছো? সবুজ অপেক্ষা সজীব বেশি কেজো, এটা কি বোঝো? তুমি যে বাজারে যে সবুজ শাক দেখলা কিন্তু ওটা শুকায় গেছে, শুকাই গেলে কি ওর রং নষ্ট হয়ে যাবে নাকি? হবে আর একটু পরে, কিন্তু এখনো তো হয় নাই। জি স্যার। সবুজ তো রঙের নাম, সজীব হচ্ছে জীবন্ত, একেবারে সজীবতা। খেয়াল করছো? সজীবতা, দেখো শব্দটা কি এইভাবে কখনো পেয়েছো? সজীবতা।
জি স্যার। আমরা বলে ফেলি সজীবতা না এইভাবে, কিন্তু ভুল শব্দ, ভুল উচ্চারণ হচ্ছে, সজীবতা উচ্চারণ নয়, উচ্চারণ হচ্ছে সজীবতা, অর্থাৎ ও জীবন সহ অবস্থিত, সজীবন, সটা এখানে শহীদ অর্থে না। আমি তোমাদের জি উচ্চারণের স্যার। ক্লাস কি করিয়ে দিয়েছিলাম একবার, মনে আছে না? করাই নাই, খালি ধ্বনিতত্ত্ব পড়িয়ে ছাড় দিছি না। জি স্যার। একটা উচ্চারণের ক্লাস তোমাদের করিয়ে দিলে বেশ কাজের হতো সেটা, যদি প্র্যাকটিস করতে, কবিতা টবিতা বলার ক্ষেত্রে, হ্যাঁ। তারপর নিজে চিনি দিছো নাকি? ভালো, তাহলে একটি হতে হবে। আমরা এবার বুঝে ফেলছি, এবার হ্রস্ব দীর্ঘ করে ভিন্ন স্বর আসবে। কেউ একজন বলো তো, হ্রস্ব দীর্ঘ করে ভিন্ন স্বর আসলে কোন ধরনের ফলা হয়? নিশ্চিত রূপে ফলা হবে। দেখি ফলা বলতে পারো নাকি, কোন ফলা হতে পারে? না 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 না। স্বল্প জ্ঞান থাকলে এটা বলা যেতে পারে, বলো তো। স্যার বফলা। বফলা হবে তাহলে কি? বফলা যদি হয় তাহলে শব্দ বলো। আমি একটা অলরেডি স্বাগত। বলে ফেলছি। হ্যাঁ, যেমন স্বাগত। স্বাগত স্বাগত কি বিচ্ছেদ হবে? সুযোগ মানে আগত, স্বাগত। সুযোগ আগত স্বাগত। সুযোগ আগত স্বাগত, তাহলে রস্যু আর অ মিলে বফলা সরেয়া। হয়েছে আর আকার যুক্ত হয়েছে না। জি স্যার। তো এখন আর তোমাদের কাছে তো আমার কোনো দরকার নাই, দেখো টেকনিক্যালি যদি পড়ো, এগুলো পড়ানোর জন্য কি কেউ দরকার হয়? এগুলো তো লেখা আছে বইয়েও, সব জায়গায়। তুমি নিজে যদি একটুখানি চেষ্টা করে বোঝো যে আর আমরা এগুলো বিশ্লেষণ করে বুঝাই, কই পাইছে এই জ্ঞান বিশ্লেষণ করে? স্যাররা বুঝাতে পারে, তা আমরা বুঝতে পারি না। দেখি নিজেরা চেষ্টা করে দেখি, তোমরাও বুঝতে পারবা, বুঝছো? খুব ডিফিকাল্ট কিছু নয়। তাহলে এইবার আমরা যে নিয়মটার কথা যখন কইলাম সেইটারে দেখি না। দেখো তো, যা যা কইছো এখানে তাই তাই লেখা নাকি? রস্যুকার কিংবা রস্যুকারের পরে, দীর্ঘকারের পরে হ্রস্ব ও দীর্ঘকার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে, হ্যাঁ, উভয়ে মিলে বফলা হয়। খেয়াল করো, বফলা পূর্বের ব্যঞ্জনের সাথে যুক্ত হয় এবং পরে অন্য স্বর যা থাকে সেগুলো কার রূপে বফলা যুক্ত ব্যঞ্জনে যুক্ত হয়। দেখো, পশু যোগ আচার না, পশুতে রস্যু আছে, প্রথমে হয়েছে পশ্য, আর এই আটটা কার হিসেবে যুক্ত হয়েছে। দেখো তো ব্যাপারটা কি স্পষ্ট হলো কিনা? পোষ্যাচার, এটাকে কিন্তু পশ্চাচার বলা যাবে না, বলতে হবে পোষ্যাচার। এই যে উচ্চারণের জায়গা দেখছো, কারণ আমরা পশু শব্দটা বলি না। দেখো, তোমরা কি পশু বলো না পশু বলো? পশু। পশু। পশু, দেখো পয় ওকার বলছো। পরশু ও ঠিক, পয় ওকার বলছো বলেই ওখানে পশ্চাচার না হয়ে হবে পোষ্যাচার, ওই যে পয় ওকার থাকবে। পোষ্যধম, নট পশ্যধম। পোষ্যধম মানে কি? পশুর চেয়ে অধম। পোষ্যধম বানান করো কি হবে? আকার হবে না হবে না বলো? প তারপর ছয় বয় যুক্ত ধ ম। আকার হবে হ্যাঁ, না স্যার। এবার বলো তালব্য শয় বয় আকার হবে কি হবে না? হবে না স্যার। কেন হবে না হেই দেখো। হুম, হবে না খালি কলি হবে, কি জন্য হবে না তাই? আমার দরকার হলো জন্য, জন্যটা হচ্ছে স্যার আকার পড়াশোনা। তো নেই, পশু যুগ অধম, তাহলে হচ্ছে রস্যু আর অ এইটাই যুক্ত। তো পড়া, সাবিনা বলছো না? অদম, না স্যার, আমি পশ্চাদম অন্য হবে। বলছি। হ্যাঁ, পশু অনন্য যুগ বলছি। অদম, পশ্চাদম হবে। আকার হবে। হবে, জি স্যার হবে। কেন না হবে হবে বলো? না স্যার। হুম,
যে বলছো আকার হবে কেন হবে বলো। পশু স্যার, এখানে রস্যকারের সাথে কি ধরতে হবে? আ আধম। আ যুক্ত পশুযোগ হয়েছে। আধম। পশুযোগ আধম না অধম? পশু যুগ অধম স্যার, অযুক্ত হয়েছে, অযুক্ত হয়েছে। তাহলে আকার হবে? জি স্যার, হবে। কেন আকার হবে? এখানে এই আ থাকলে না আ হতে পারে, এই যে পশ্চাচার, তাই আ হয়েছে, এখানে তো অ আছে। সুতরাং এই অ এখানে এসে আর আ হবে না, এখানে এই পোষ্যথম হবে। অর্থাৎ যোগের পরে যদি আ থাকে তাহলে আ হবে, যদি আ না থাকে তাহলে আ হবে না। তুমি কি এখন স্পষ্ট করে বুঝতে পারছো? স্যার একটু আবার বলেন এটা। হ্যাঁ বলছি, দেখো পশু যোগ আচার, আচারে আ আছে, তাই তালব্যস্বয় আকার হয়েছে, কিন্তু অধমে তো অ আ না, অতএব এইটাই আকার হতে পারবে না। এটা হবে পোষ্যধম, ওটা হবে পোষ্যাচার। এই পড়া পড়তে যেহেতু আমরা সব কয়জন এইরকমই হয়ে যাচ্ছি কেন, কারণ পোষ্যাধম আর পোষ্যাচার পড়তে আমাদের কত ঝামেলা করতে হচ্ছে না। এই এখন কি বুঝেছো সবাই, এই পোষ্যধম আর পোষ্যাচারে কেন আকার জি হয়েছে স্যার। একটা, কেন একটা আকার হয় নাই? যদি জি বুঝে স্যার। থাকো, সাবিনা বোধহয় বুঝেছো না, সাবিনা না সাবরিনা? স্যার সাবিনা। সাবিনা, তুমি একবার এটা একটু বলে দাও সবাই, যে কেন পোষ্যাচারে আকার হয়েছে, কেন পোষ্যধমে আকার হয় নাই? স্যার এখানে রস্যকারের সাথে আ যুগের পরে আ যুক্ত হয়েছে, সেজন্য হুম, আকার। হ্যাঁ। আর আর আ যুক্ত বফলা কেন না হয়েছে, হইলে বফলা কেন হয়েছে সাবিনা? স্যার রস্যকার আর রস্য রস্যকার ভিন্ন। ভিন্ন অন্য স্বর যুক্ত থাকলে এই তো পূর্ববর্তী ভেরি গুড, বর্ণটাকে ভেরি গুড। বফলে যুক্ত হয়। উভয় মিলে বফলা, বাহ, দারুণ। আর পোষ্যধমে আকার হয় নাই কারণ পশুর পরে ওখানে অযুক্ত হয়েছে, আ অযুক্ত নয়। হয়েছে। এই জন্য ওই অটা তালব্যস্বয় বয়ের সাথে মিশে আছে, তাই তো? জি স্যার। এইবার আর কারা আছো যে এখনো বলোনি? বলে স্যার, এইবার আর কেউ সাহস করে কয় যে বুঝি নাই, এরকম করে বোঝানোর পরেও? আমরা কি এগোবো, না একটু বিজ্ঞাপন দিয়ে নেবা? হুম, স্যার আগান। এগোবো না? চলো তাহলে এগোই, দেখি কি আছে। শব্দগুলো দেখো এখানে তাহলে আগে। দেখো এই কোন শব্দে তোমার সমস্যা আছে, কেন আকার হয়নি, কোন কার কেন হয়েছে, এটা একটু দেখো। আমি কিন্তু জিজ্ঞেস করবো কোন কার কেন হয়েছে, অথবা কেন কার হয় নাই। আশা করছি এবার বোঝা যাবে, এবং বানানটা কি হচ্ছে সেটাও তুমি বুঝে ফেলবে, বিচ্ছেদটা কেমন হবে সেটাও তুমি বুঝে ফেলবে। ওরে কপাল। সেই ছিলে পরশু, কেন আচ্ছা, বোঝা গেছে না সব কয়টা? দেখো তো, জি স্যার। দেখো যোগের পরে যেখানে যে কার আছে, যে স্বরধ্বনি আছে, সেটার সাথে তারই সংক্ষিপ্ত রূপটা যুক্ত হয়েছে। কেবল অ এর ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত স্বর যুক্ত হয়নি, কারণ অ এর কোনো সংক্ষিপ্ত স্বর হয় না। দেখো অনুযোগ ইত, অন্বিত, খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, খেয়াল যদি করে থাকবো, এই অন্বেষণ শব্দটিকে একটু বিশ্লেষণ করো। সাবিনা বাদে অন্য কেউ, স্যার রস্যকারের সাথে একার তুমি যুক্ত নাম হচ্ছে। বলো। জননী, অনন্যা তোমার নাম স্যার। বলো, কি নাম? স্যার আমার নাম অনন্যা। হ্যাঁ, অনন্যা স্যার।
তামান্না, ভেরি গুড, তামান্না বলো। অনন্যা স্যার, অনন্যা। হ্যাঁ, অনন্যা স্যার। ও আমি তামান্না শুনলাম কি যেন। বলো অনন্যা। রস্যকারের সাথে এখানে অন্বেষণ হয়েছে, একারটা যুক্ত হয়েছে যেহেতু যেহেতু এসন যুক্ত হয়েছে, এসনের এটা কার হিসেবে যুক্ত হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। নয় বফলা কেন হয়েছে? স্যার রস্যকারের পরে অন্য আম, আকার আছে, এ আছে, সেই জন্য বলা। অন্য এ কার না, অন্য স্বরধ্বনি আছে অন্য বা স্বরধ্বনি। অন্য হ্যাঁ স্বর স্যার। আছে, তাই বফলা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে অনন্যা বুঝতে পারছো, সাবিনা বুঝতে পারছো, মিতু বুঝতে পেরেছো, জি আর এদিকে শাশ্বত ছিলে, বুঝতে পারছো? জি স্যার। ফারহানা, জি স্যার। তাহলে এখন কি মনে হচ্ছে যে কিছু শেখা হয়েছে না? জি স্যার। তাহলে এটা যদি মনে হয় তাহলে খালি খালি যাচ্ছে না একেবারে। দেখো তো এইবার আর আমার সারা কি ধরনের কাজ তোমাদের করতে পারে, ধরো এই লেখাটা তোমার কাছে আছে, আমি একটু ফাঁকিবাজি করে তোমাদের শেখানোর চেষ্টাটা করি, নিজে কথা না কইয়া। দেখি পারো কিনা। ওই যে অন্য স্বর হবে আর কি, পরে অন্য স্বর, এটা জফলাটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু অন্য হবে। হ্যাঁ, বলছে এবার রিকারের পরে স্যার রশ্মি। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে মানে প্রথম মানে প্রথম অংশটা হচ্ছে একটা নিয়ম, আর এর পরের অংশটা হচ্ছে আগে যে নিয়ম করি হচ্ছে আচ্ছা এটা। আমি বুঝছি, শোনো আমি একটু অন্য প্রশ্ন করি। আচ্ছা এবার এখানে রিকারের পর এই রশ্মি ভিন্ন অন্য স্বর কথাটা কেন বলা বলো তো? রি ভিন্ন অন্য স্বর বাদ দিয়ে রশ্মি ভিন্ন অন্য স্বর কেন আসছে বলতে পারবা? স্যার রস্যই থাকলে অন্য নিয়ম হবে। কি নাম তোমার? স্যার সাবিনা। সামিরা, এখনো আমি কণ্ঠস্বরে তোমাদের আলাদা করতে পারছি না, মানে একসাথে অনেকের কণ্ঠ শুনছি তো, তাই নাম জিজ্ঞেস করছি। দেখো রি মানে কি জানো, আমি ধ্বনির উচ্চারণের সময় বলছিলাম, বলো তো কি রি মানে? রি কে কিভাবে আমরা উচ্চারণ করি? রয়, রস্যিকার। দেখো এর সাথে রশ্মি আছে, খেয়াল করছো? আর এই রশ্মিটা কোথায়, রয়ের কোথায়? পরে। এই কারণে এখানে রশ্মিকে বাদ দিয়ে রাখা হয়েছে, কথা কি বুঝতে পারছো? কারণ এই রশ্মির পরে যদি আবার রশ্মি আসে তাহলে তো রশ্মি রয়ে যায়, দীর্ঘী হয়ে যাবে। ওই যে একটা নিয়ম পড়েছিল মনে আছে, রশ্মি যোগ রশ্মি বা রশ্মি যোগ দীর্ঘী উভয় মিলে। দীর্ঘী হয়। এই জি কারণে স্যার। এখানে রি কে বাদ দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ তুমি যেটা বলছো নিয়ম পরে আসবে, তা ভাবার কোনো কারণ নাই। ধরতে পারছো? যাক, এটা একটা ভিন্ন আলোচনার দিকে আমরা গেলাম। এইবার এইখানে যা আছে তাই কই, যে রশ্মি আসলে আসলে হয় কি দেখো, রশ্মি আসলে আসলে কি হয় দেখো, এই যে এই দেখো এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে, পিতৃ যোগ ইক, খেয়াল করছো? দেখো পিতৃ যোগ ইক, আমি একটু লিখে দেখাই, এই রি এর সাথে রশ্মি আছে, যোগী আছে। এখন এটা মিলে তো এই রি কে দীর্ঘী আর করে দেওয়া যায় না, যায় রি তো থাকবে। এখন তুমি এটা কি লিখতে পারো, পয় রশ্মি
তয় রিকার রস্বীকার আর কয়টা কি এরকম লেখা যায়? জি স্যার। এরকম তো লেখা যায় না, কারণ না। একসাথে একটা ব্যঞ্জনে তো দুটো কার যুক্ত হয় না। তখন ওই রস্বীকার ওর সাথে যুক্ত না হইয়া পূর্বের পয় রস্বীকারকে পই করে দিয়েছে। কেন পয় রস্বীকারটা পই হয়েছে এটা কি বোঝা গেছে? জি স্যার। এটাকে বলা হয় বৃদ্ধি। অনেকবার স্যার। এটা হলো প্রকৃতি প্রত্যয়। তুমি মনে রাখবা, রস্বীকার যদি যুক্ত হয় প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, তাহলে পূর্বের যে স্বরটা থাকে, পূর্বের স্বর কিসে আছে? পতে। ওইকার কি হবে। স্বর? ওইটা না, সবসময় ঐকার হবে তা না। ওইটা চেঞ্জ হয়ে বৃদ্ধিতে কারে যেতে পারে। যেমন দেখো, সমাজ যোগ ই, কাও কি হবে? সামাজিক। সামাজিক। দেখো, সামাজিক কি শব্দ হতে পারে? না স্যার। হওয়া উচিত ছিল তো সামাজিক, কিন্তু ওই সামাজিক শব্দ নাই, বালা শোনায় না বিধায় ওরে ইক তো রেখেছে, ও আবার আগের স্বরটাকে বৃদ্ধি করে দিয়েছে। মানব যোগ ইক, এবার কাও কি হবে? মানবিক। মানব। দেখো, এইবার আবার চেঞ্জ করে নাই। তার মানে এবার আমরা বলছি যে আকারের পরে ইক যুক্ত হলে কোনো চেঞ্জ হয় না, তাই তো? কিন্তু এর পরে ইক যুক্ত হলে এর চেঞ্জ হয়। এই দেখো, মনে থাকছে কিনা বলো? 3 যোগ ই, কাও কি হবে? দৈনিক। দৈনিক। অর্থাৎ রস্বীকার থাকলে ওই হয়, এটা নিশ্চিত। নীতি যোগী কি হবে কাও? নৈতিক। নৈতিক। এ দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা? আমরা প্রকৃতি প্রত্যয় একটু কিছুটা এখান থেকে টাচ দিয়ে নিলাম, সাথে সাথে রি এর পরে কোন স্বর থাকলে কোন ধরনের রূপ তৈরি হয় সেটাও আমি বুঝলাম। আবার রি এর পরে একটা প্রত্যয় যুক্ত হতে পারে, এবং সেটি যুক্ত হলে ওই পূর্বের স্বরের বৃদ্ধি হয়, গুণ বা বৃদ্ধি হয়। এই 12 পর্যন্ত হলো কিনা? যদি হয়, আমরা একটু এখন 2টা মিনিট বিজ্ঞাপন নেব, বুঝছো? 2 মিনিট এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাইয়া মূলত আমরা পূর্বে যে কথাবার্তা কইলাম সেই কথাবার্তা গুলো একটু মনে করো। বলো, একদম প্রথম নিয়মটা কি বলছিলাম? আমরা এর থেকে চলে আসি, যোগ মানে যোগ নাকি? জি স্যার। এইবার দ্বিতীয়টা বলো। যোগ উভয় মিলে দ্বিতীয়টা কি? অ আ তার সাথে যোগ রস্বইকার দীর্ঘ ইকার উভয় মিলে একার। একার উদাহরণ হয়। উদাহরণ শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। চিকিৎসা বা একটা বলো, পরবর্তী এইটা বাদে একটা বলে, সেটা আমি দিয়েছিলাম, এটা বাদে একটা বলো। ওদের যথেষ্ট শুভেচ্ছা জানানো হয়েছে, এখন অন্যটা বলো। নরেন্দ্র। নরেন্দ্র রন্দ্র চলবে না। আচ্ছা, তোমরা আমার কথার ভিতর থেকে একটু উত্তর খোঁজার চেষ্টা মহেশ করো না। আমি যে বললাম যথেষ্ট শুভেচ্ছা জানানো হয়েছে, যথাযোগ ইষ্ট। এইটাই। হুম। আমি প্রশ্ন করার পরে, শোনো, আমার শিক্ষার্থীদের প্রথমে একটা কাজ থাকে যে প্রশ্ন করে আসার পরে যে কথাটা কইবে ওই কথার ভিতরে উত্তর আছে, এটা একটু খেয়াল করি আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা অ যোগ রস্বই দীর্ঘি গেলাম। এবারের নিয়মটা কি বলো? যোগ রস্বই দীর্ঘির পরে রস্বই দীর্ঘ কি হবে? অকার। ওকার। ওকার হবে। একটা উদাহরণ বলো। যথাযোগ উচিত, যথোচিত।
যথাযোগ, উচিত, যথোচিত, গুড। লঘুর্মি, লঘুর্মি কি হবে বলো? লঘু উর্মি। বানান কি হবে? উম, লঘু আর দীর্ঘ ময়ের শিকার। এবার লঘুর্মিতে কোন কার হবে? হ্রস্ব না দীর্ঘ? তার দীর্ঘকার হবে। কেন দীর্ঘকার হবে? রস্য লঘুর্মি। আর দীর্ঘ উভয় মিলে দীর্ঘকার না? দীর্ঘকার, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দেখো মাঝখান থেকে কথাটা আসছে ওটার মতো করে তাই জিজ্ঞেস করলাম। তোমরা এখন একটা জিনিস বুঝতে পারছো যে তোমার কাছে শব্দ যা দেওয়া হোক, এই যে যে নিয়মটা, তুমি এর ভিতর শ্বাসে ঢেলে ওর বানান কি শুদ্ধ হবে সেটা ধরে ফেলতে পারবা, হ্যাঁ স্যার। এবং বিচ্ছেদটাও তুমি ধরে ফেলতে পারবা, কারণ তোমাকে একটা কথা বলা হয়েছে দুই পাশে অর্থবহ শব্দ থাকতে। এখন আমি এটাই 1 ঘন্টায় আর কত দূর শিখাতে পারবো বলো? আমি 1 ঘন্টায় তোমাকে একটা টেকনিক দিতে পারি, তোমাকে একটা কনফিডেন্ট লেভেল তৈরি করে দিতে পারি যে দেখো তোমাকে দিয়ে হবে, তুমি চেষ্টা করো। সেটা না করলে কিন্তু আমার আর কি করতে হচ্ছে বলো? আমরা অয়ের পরে হ্রস্ব দীর্ঘতে আসছি, এবার অয়ের পরে কি আছে বলো? হ্রস্ব দীর্ঘের পরে কাকে নেবো? রি স্যার। রি থাকলে কি হবে? রি থাকলে শব্দ একটা বলে সেখান থেকে আসো মনে করে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রিকা ডেফ হবে, রাজর্ষি, ডেফ রাজর্ষি, রাজর্ষি, অর। অর। অর হয়। এবার অর অর। দুই পার্টে পার্ট হয়, মনে আছে? আচ্ছা। হুম। অটা আগে যায়, রটা পরে ব্যঞ্জনের রেফ হয়, হ্যাঁ? এই ঠিক আছে কিনা? রি দিয়ে আরেকটা নিয়ম ছিল, সেটা মনে করো, গুরুত্বপূর্ণ বলছিলাম। ঋত। ঋত, ভেরি গুড। কি জানো তোমার নাম কি বলছো? সবুজ। জি স্যার। হ্যাঁ, সবুজ আরো ক্রিয়াশীল হতে হবে। আমি সজীব বললাম, সজীব হতে হবে। তুমি যত গতিশীল হতে পারো, ঠিক আছে, যত গতিশীল হতে পারো, কথা বলতে থাকতে হবে, ডাইনামিক হতে হবে। দারুণ বলছো ঋত, বলো তো, উদাহরণ বলো তো একটা। শীত যোগ কৃত। হ্যাঁ, কি যোগ ঋত? শীতার্ত। শীত যোগ ঋত, হ্যাঁ, শীতার্ত। আচ্ছা, সবুজ, ক্ষুধার্ত বানান কি হবে? ক্ষুধা যোগ কৃত ক্ষুধার্ত। ক্ষুধা বানান কি হবে তাই কও। যুক্ত খ, রস্যকার। হ্যাঁ, যুক্ত খ, ভেরি গুড, ভালো কথা বলছো, যুক্ত খ। মানে আমরা যেটাকে ক্ষীয় বলি সেটাকে তুমি যুক্ত খ বলেছো, খুব সুন্দর বলেছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। হম, ক্ষীয় না হয়ে এটা যুক্ত খ বলেছো, দারুণ বলছো। মানে ওটাও ক্ষুধা হয়, কিন্তু ওই ক্ষুধায় আসলে খাওয়া হয় না, তাই না? জি স্যার। ওই ক্ষুধায় আসলে খাওয়া হয় না। ওকে, রি খেলা শেষ। রি এর পরে কি আছে? অ এর পরে এ ওই। কি হবে? ওইকার। এ এ ওই তোমাদের থাকলে কি মনের ওইকার। খাতায় লেখা না খাতায় লেখা? তোমরা কি খাতা থেকে বলছো কিনা আমি তাই শুনতে চাচ্ছি। ধরো মাথা থেকে বললে আমার কাছে একটু বেশি ভালো লাগবে। স্যার সবুজ, খাতায় লেখেন। খাতায় লেখা থাকুক, কিন্তু সেখান থেকে দেখে যদি বলো তাহলে কিন্তু আমার মানে, দেখে বলে আরো একবার পড়া হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আসলে বিষয়টাকে তুমি ধারাক্রমের সাথে মনে করতে পারছো। আমি এটা ধারাবাহিক ভাবে যাচ্ছি তো, মনে করতে পারছো, এটি আমার কাছে বুঝছো। জি স্যার, আপনার ধারা অনুযায়ী যাচ্ছি। মনে করতে পারছো, গুড, ভেরি গুড। এটা বিরাট কেজো হবে, এবং এত কেজো হবে তুমি কোনোদিন এটা ভুলতে পারবে না। এত কেজো হবে এটা, আচ্ছা, পড়ানোটা এত কেজো। আমি দেখো, এই যে শিক্ষার্থীদের, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের উচ্চারণ পড়িয়েছি, ওদের তো বছর শেষ হয়ে গেছে, ওরা হাফ ইয়ারলি পরীক্ষা সেটা দিয়েছিল। ইয়ার ফাইনাল পরীক্ষায় যে যারা আছে আর কি, ব্যাচে যারা আছে, ক্লাসে যারা, তো পড়ানোর টেকনিকে তাদের কথা হচ্ছে স্যার ও তো আমাদের রিপিটিশনেরও দরকার নেই, ওগুলো তো জাস্ট একটু দিতে গেলে পরীক্ষা দিতে দিয়ে দেখা দে ভুলছি কিনা। ভোলার এমন ভাবে পড়ানোটা ধরনটা, এবং সবচেয়ে কঠিন যে উচ্চারণ নির্দেশকরণ, সেটাই তাদের কাছে সবচেয়ে সহজ মনে হয়। আমি বলছি যে শিক্ষার্থী বুঝতে পেরেছে,
আর বোঝানোটা যেটি, সেটা আমি ভালো বুঝিয়েছি তা না, তাহলে ওই 900 শিক্ষার্থী সবাই ভালো বুঝতো। কিন্তু 900 শিক্ষার্থী সবাই যেহেতু ভালো বোঝেনি, সেহেতু আমার বোঝানোর ব্যাপারটি নয়, শিক্ষার্থীদের বোঝার ব্যাপারটা বেশ জরুরি। এবং তোমাদের আমি সেটি আশা করছি কারোর কারোর সেটি হচ্ছে। আমি তো নানাভাবে নানা ভঙ্গিতে পড়ার চেষ্টা করছি, তোমরা ভালো করবে আশা করা যায়। হুম। তাহলে আমরা ষষ্ঠ আহ, মানে 6 বা ওই 8 পর্যন্ত বোধহয় এগিয়েছি। ইসে আমরা শেষ করেছি। এইবার আমরা ওইতে যাব। না, ওই বলেছো নাকি? এর পরে ওই কি হবে? জি স্যার ওইকার হয় ওইকার ওইকারই হবে, ওইকারই হবে। এর পরে ওইতে ওইকার। এর পরে এবার ও কি হবে? ওকার ঔকার উপকার হবে। হবে। ঔকার ওকার হবে। হবে ঔকারে আসলাম মানে হচ্ছে এটা শেষ। এবার এর পরে কি? ঔকারের পরে শেষ হয়ে গেছে, অবশ্যই এবার তো আর লাগবে না। এবার রশ্মি। রশ্মির পরে রশ্মি অবশ্যই দীর্ঘি দীর্ঘি থাকলে কি হবে? দীর্ঘি। দীর্ঘিকার হ্যাঁ, রশ্মির পরে রশ্মি দীর্ঘি না থেকে ভিন্ন স্বর থাকলে উভয় মিলে যখন মিলে যখন হবে জফলা। এইবার রশ্মি দীর্ঘি গেল, এবার রস্য দীর্ঘ। হ্রস্ব ও যোগ দীর্ঘ রস্য দীর্ঘ সমান এক্ষেত্রে দীর্ঘকার হয়। দীর্ঘকার দীর্ঘকার দীর্ঘকার। রস্য দীর্ঘ যোগ রস্য দীর্ঘ ভিন্ন অন্য স্বর সমান বফলা বফলা। গেল। এবার রস্য দীর্ঘ গেল, এবার হ্যাঁ, নিয়ে এবার কথা বলছি। যে এর পরে যদি রশ্মি ভিন্ন অন্য স্বরধ্বনি আসে, তাহলে উভয় মিলে, দেখো তো ওই যে তয় রফলা আকার হয় না? তয় রফলা, আর পরের যে স্বর আছে সেটি যুক্ত হয়ে যায়। আর যদি থাকে, তাহলে ওটা প্রকৃতি প্রত্যয় হিসেবে যায়, এবং তখন পূর্বের স্বরটাকে কি করা হয়? বৃদ্ধি করিয়ে, বৃদ্ধি করা হয়। হ্যাঁ, বৃদ্ধি বৃদ্ধি বলে এটাকে। ওইকার হয় তাহলে আমরা এই যে 12টা নিয়ম যে শেষ করলাম, হুম, বেশ মানে গুরুত্বপূর্ণ এগুলো, বাংলা বানানোর জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি আর যাব? আরো 5টা নিয়ম এখানে ছিল, বুঝছো? তো আমি ভয় পাই যে ওই 5টা দেখাইয়া দিলে তুমি নাকি আবার পরে আবার দৌড়াদৌড়ি করো, যে কোন থেকে কোন দিকে স্যার গেল। এতক্ষণ বুঝলাম, আবার এত বেশি দেখালো। আচ্ছা, 13টা দেখো, তারপরে দেখি কি হয়। আমরা আর একটু সময় এগোই। যদি বোঝা যায়, সবুজ শাশ্বত, এগুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার জি স্যার। সাবিনা, বুঝতে পেরেছো কি হয়েছে? জি স্যার। ওই ওই যোগ অন স্যার চয়নের ক্ষেত্রে তো যোগ অন হবে কি হয়ে গেলাম নাকি বুঝতে পারলাম না।
বুঝছো? বলছে হঠাৎ কানেকশন চলে গিয়েছিল, নেট চলে গিয়েছিল। এখন তোমাদের স্ক্রিন শেয়ার আছে? না স্যার স্ক্রিন শেয়ার নেই। স্ক্রিন শেয়ার নেই, স্ক্রিন শেয়ার নেই, তবে আমি একটু শেয়ার দিচ্ছি আবার, রাখো। হুম, বলছি যে শয়ন এটা কি হবে? তেজগণ। তেজগণ। ট্রেজগণ। আচ্ছা স্যার আচ্ছা, একটা চয়নের জিনিস, ক্ষেত্রে তো তেজগণ। শয়নের ক্ষেত্রে তেজগণ হবে, হ্যাঁ তাই। শয়ন, নয়ন, চয়ন, চয়নের কথা কখনো ভাবিনি। মানে যা বইয়ে আছে তাই তো ভাবনা হয়, তুমি যদি বলে তো সেটি তাই হবে। ঠিক আছে, এইবার আমরা কি পেলাম বলতো এখানে? এ কারের পরে অ। আচ্ছা, এ কারের পরে যদি এ কারের পরে অ, এবার যদি ওই কারের পরে অ থাকে, খেয়াল করো, স্বয়ন্ত এখানে নিলাম, দেখো ওই কারের পরে অ, দেখছো? তাহলে অই থাকবে, কিন্তু কার এবার শুরুটা চেঞ্জ হয়েছে, এ আর ওই। ওই কারের পরে অ থাকলে আয় হয়, আর আয়তে কি হয়েছে? নায়ক। আবার এবার যদি গায়ক বলি কি হবে কত? গই যোগ অপ। স্যার বৈযোগ বৈযোগ অব্যায়। অক। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে কি আছে? এই কার ওই কার গেল, এবার আমরা কিন্তু ও কার বলছি, খেয়াল করো। স্যার হ্যাঁ, স্যার আগের দুইটা আবার একটু বোঝাতে পারবেন? আগের দুইটায় বলা হয় যে এ কার আর ওই কার ওই পাশে থাকছে, কারণ রি এর পরে এ ওই আসবে। এখন এ কার ওই কারের পরে এবার অ থাকবে, কিন্তু আমি ওইটাকে দুইটা নিয়মে করছি, যে এ কারে একটা আর ওই কারে একটা, যেহেতু দুই ধরনের হয় চেঞ্জ, তাই এ কারের পরে অ আর ওই কারের পরে অ। এ কারের পরে অ থাকলে হয় অন, অন না অয়, আর ওই কারের পরে ওয়াই ওয়াই থাকলে আয়। এই, ঠিক আছে। জি স্যার। এবার ও, ও কারের পরে ও ভিন্ন স্বর, অর্থাৎ অ আসছে, ও যোগ অন পাবন। ও যোগ ইত্র হতে পারে পবিত্র। এখানে দেখি কি শব্দ দেওয়া আছে, এই যে দেওয়া আছে, আ আছে, এ আছে, ই আছে, অর্থাৎ অ, আ, ই, এ। এ যদি থাকে তাহলে উভয় জায়গায় কি হবে? অ হবে। ধরোটা দেখছো কি হয়েছে? তুমি প যোগ ইত্র, পব আর ইত্র, গ যোগ আদি, গব, ওই যে অব হচ্ছে, আর আদি যুক্ত হয়ে যাচ্ছে। গ যোগ এসো না, গ যোগ এসো না, খেয়াল করো, গব, তারপরে এসো না যুক্ত হয়েছে। প যোগ ইত্র, খেয়াল করছো? প যোগ ইত্র, প্রথম পব হচ্ছে, অর্থাৎ ও আর ভিন্ন স্বর উভয় মিলে অব হয়, এটা আমরা মাথায় নিই। এবারটা কি আছে দেখো তো? ঔকারের পরে ও ভিন্ন অন্য স্বর থাকলে উভয় মিলে আব হয়। ঔকারের পরে ঔকার ভিন্ন অনুস্বরধ্বনি থাকলে উভয় মিলে আব হয়। ও যোগ অন,
ও যোগ অন, দেখো এই পাবন মানে অগ্নি লেখা আছে, আবার পবন মানেও অগ্নি। আরে না, পবন মানে বাতাস, পাবক মানে অগ্নি, পাবক। ঠিক আছে, পাবক মানে অগ্নি আমরা পাই এখানে এখানে পাবন এইগুলো। লেখা, পাবন। না, পাবক মানেও অগ্নি আর এই পাবন মানেও অগ্নি, তাই বলছি। আর এবার তৎসম সন্ধির যেটা নিপাতন, যেটা এরা কোনো নিয়ম মানছে না। তোমাদের কাজ হচ্ছে তোমরা সবাই এই যে শব্দ কয়টা খেয়াল করো তো, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এই যে শব্দ কয়টা লাস্ট পর্যন্ত, এরা কেন নিপাতন আর এরা নিয়মের কি হওয়ার কথা ছিল কিন্তু তা হয় না, সেটা একটু লিখে পাঠান। যেমন এই গো যোগ অক্ষ, এটা গবাক্ষ হওয়ার কথা না, কি হওয়ার কথা সেটি একটু লিখে পাঠাবে। এবং যা হওয়ার কথা তা হয় নাই বলেই এদের বলা হয়েছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, কারণ এরা নিয়ম মানে না, এরা এদের ইচ্ছা মতো তৈরি করে। দেখো গো যোগ অক্ষ, এটা হওয়া উচিত ছিল কিন্তু গবক্ষ, গবক। কিন্তু ওই আকারটা এসে গেছে অযথা। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি এইখানে এই যে শব্দগুলো আছে এবং এতে আমাদের তৎসম সন্ধির যে 17টা নিয়ম সেটি পড়া হয়ে যায়। আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, এই 17টা নিয়ম তুমি হ্যাঁ পড়বে, এবং আশা করছি এটা তোমার শব্দ গঠন এবং শব্দের বানান উভয় দিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এই শব্দগুলো দেখো, এটা এই যে ঘর দিয়ে আমি আটকাই দিয়েছি, এই শব্দগুলো লিখে এটা কি হওয়ার নিয়মের ভিতরে ছিল সেটি তোমরা লিখে রাখবে। হুম, লিখে একটা আমাকে পাঠিয়ে দেবে যে গোযোগ অক্ষ এটা হওয়া উচিত ছিল গবক্ষ, কিন্তু হয়েছে গবাক্ষ। মার্তযোগ অণ্ড, এটা হওয়া উচিত ছিল মার্তাণ্ড, এবং কেন হওয়া উচিত ছিল সেটা একটু লিখে পাঠাবে। আর এটা হচ্ছে তার মূলত। তাহলে এখানে যা যা আছে সেটা একটু দেখে নাও, স্ক্রিনশট নাও। আর আসল ব্যাপারটা হচ্ছে পড়ানো আমরা শেষ পর্যন্ত তৎসম সন্ধির দিকে শেষ করলাম। তোমাদের কথা বলতাম যে তোমাদের মাথায় ধরবে না, এটা আসলে খালি খালি তোমাদের মাথায় ধরবে। আমার আসলে পড়ানোর মতন এটা এখন কম, বুঝছো, স্টামিনা। তো সেক্ষেত্রে আমরা তৎসম সন্ধিটা শেষ করলাম, যা হোক আজকে। পরের দিনে ব্যঞ্জন সন্ধি আমরা চেষ্টা করব। হুম? আর তোমাদের এই তৎসম সন্ধির পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজেরা পড়বে আর একটু মিলিয়ে দেখবে। আর এই সিদ্ধ তৎসম সন্ধি যেটা নিপাতন মানে কোনো নিয়ম মানছে না, ওটা একটু তোমরা খাতায় লিখে নিয়ম অনুযায়ী কি শব্দ হতো ওখানে, সেটি না হয়ে এটি হয়েছে বলে এইটার নাম নিপাতনের সিদ্ধ সন্ধি, সেটা একটু আমাকে তোমরা পাঠিয়ে দেবে। এই স্যার আমার কথা। গ্রুপে দিব? না, আজকে রাতেই না, গ্রুপে না, গ্রুপেও দিতে পারো, তবে আমার সাথে বোধহয় পার্সোনাল আইডি তো বোধহয় আছে, বা টেক্সট করে দিও যারা দেবে। আর গ্রুপেও দিতে পারো, গ্রুপে দিলে হবে কি, ওই যে আমি যদি না দেখি ওটা তো অনেক উপরে চলে যাবে, কোথায় খুঁজে পাওয়া কঠিন, অনেক টেক্সট আসে তো ওখানে, তাহলে পার্সোনাল আইডি দিয়ে পাঠাতে পারো। ওই যে আমার নাম তো ওখানে তুমি গ্রুপে ঢুকলেই পাবে, যে নিপুণ মন্ডল, ওইভাবে ওখানে পাঠিয়ে দাও, আমি মেসেজ টেক্সট করে আমি দেখে নেব ঠিক আছে স্যার। কোনটা কি হওয়া উচিত। সেটা আজকে রাতেই পাঠাতে হবে তা না। এই, তাহলে এই পর্যন্ত যদি হয়, আমরা বোধহয় পারি, ক্লাসের শেষ পর্যায়ে এসেছি বলতে। এবং আজকের জন্য আমরা বাদও দিতে পারি। কি এনামুল আছো নাকি? জি স্যার, এনামুল আছি। তাহলে বলো, বাদ দেওয়ার মতন হয় কিনা। জি স্যার, আজকে ক্লাসে এতটুকুই থাক, যদি স্যার টপিক একটা সুন্দরভাবে শেষ শেষ হয়। হয়েছে একটা টপিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার এই টপিক পরীক্ষায় কি কি থাকবে? পরীক্ষা এটা তো আগে সন্ধি, বাংলা সন্ধি, ব্যঞ্জন সন্ধি বাংলার আর কি, আচ্ছা। আর তৎসম স্বরসন্ধি, এই 4টা টার্ম আর 3টা টার্ম আসলে এসেছে। কাকে বলে? আচ্ছা, তাহলে এই তিনটা টার্মের উপরে প্রশ্ন থাকবে না? এই 3টা টার্মের উপরে দেখো, ব্যঞ্জন সন্ধিটা আমরা পরে দেখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যঞ্জন পরের সন্ধিটা আজকে। ক্লাসে আর কি ব্যঞ্জন সন্ধি দেখবো, এই ক্লাসে এই পরীক্ষা দিয়ে দাও।
আচ্ছা শিক্ষার্থীদের কোনো কথা যদি না থাকে, বুঝছো, তাহলে স্যার তাহলে আজকে আপনি চাইলে লিভ নিতে পারেন। আমরা সবার জন্য শুভকামনা করে হুম লিভ নিই। তোমরা ভালো থেকো, কুশলে থেকো সবাই, সেই কামনা করছি। কুশলের কামনা রইল। ধন্যবাদ সবাইকে।